মাতৃদর্শন হয়েছে আপনার? তো মায়ের স্বপ্নান দর্শন, যদি কেউ বলে ভুল বলে থাকে, মাতৃদর্শন করলে তার স্মৃতিশক্তি ঠিক থাকে না। কেউ যদি বলে যে আমি মাতৃদর্শন করেছি, সেটা ভুল। একমাত্র মাতৃদর্শন করেছিল দুইজন, যেটা বামদেব করেছিল, রামকৃষ্ণ করেছিল। তাদের মস্তিষ্ক ঠিক ছিল না। মায়ের আমি স্বপ্নান্তে দর্শন পেয়েছি। মস্তিষ্ক ঠিক থাকে না, এই কথাটা কেন বলছেন? হ্যাঁ, আমার গুরুদেব বলে যার মাতৃদর্শন হয় তারা এই জগতের কথা ভুলে যায়, যেটা বামদেবের ছিল, রামকৃষ্ণের ছিল। সেই জিনিসে আমার মাতৃদর্শন মনে হয় না, মায়ের স্বপ্নান্তে সব কিছু আকার ইঙ্গিতে আমি বুঝতে পারতাম। দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে আমি আছি বীরভূমের বাগাসুলাতে রটন্তী কালী আশ্রমে। বীরভূম জেলায় পাণ্ডবেশ্বর সেতু পেরিয়ে যে রাস্তাটি চলে গেছে ময়নাডালের দিকে, সেই রাস্তাতেই পড়ে ছোট্ট একটি গ্রাম, নাম বাগাসুলা। এই বাগাসুলাতেই বিরাট সুদৃশ্য আশ্রম গড়ে তুলেছেন মাতৃসাধক ভবসিন্ধু সৌমণ্ডল। গ্রামের সবাই তাকে সাধু বাবা বলে ডাকেন। বয়স যখন মাত্র 9 বছর, সেই সময় তাকে মা রটন্তী কালী স্বপ্ন দেন। তখন থেকেই তিনি রটন্তী কালী মায়ের ভক্ত হয়ে ওঠেন। মাটির ঘরে মাকে প্রতিষ্ঠা করেন। প্রথম জীবনে ভবসিন্ধু সাইকেল করে এক গ্রাম থেকে আরেক গ্রামে রেডিমেড জামাকাপড়ের ফেরি করে বেড়াতেন। এখন বাগাসুলা গ্রামে এলেই রাস্তার পাশে এক নজরে চোখে পড়ে বিরাট রটন্তী কালী মন্দির। মায়ের মূর্তি বিরাট। মাঘ মাসে চতুর্দশী তিথিতে বড় করে মায়ের পূজা এবং উৎসব হয়। তখন বহু মানুষ এই উৎসবে যোগ দেন। তবে এই সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। ভবসিন্ধু সৌমণ্ডল যখন কলসি নিয়ে পুকুর থেকে পূজার জন্য জল আনতে চান, তখন পুকুরে নামতেই আপনা থেকেই কলসি জলে পরিপূর্ণ হয়ে যায়। প্রতি বছর এই ঘটনা প্রত্যক্ষ করেন গ্রামের সব মানুষ। আশ্রমের প্রকৃত নাম শ্রী শ্রী রামকৃষ্ণ মাতৃকা আশ্রম হলেও সবাই এক বাক্যে রটন্তী কালী আশ্রম বলেই জানে। আশ্রমে রটন্তী কালী ছাড়াও মনসা মা পূজিত হন। এদিন পুরো আশ্রম আমাকে ঘুরিয়ে দেখালেন সাধু বাবা ভবসিন্ধু সৌমণ্ডল। আশ্রমে আগত ভক্তদের থাকার জন্য সুবন্দোবস্ত আছে দেখলাম। এটা হচ্ছে আমাদের সাধন পক্ষ। আচ্ছা, এখানে আপনি আগে সাধনা করতেন? হ্যাঁ, এটা আদিবাড়ি। হ্যাঁ, উপরে টিনের চাল দেখতে পাচ্ছি। কত বছর হলো এই বাড়িটি, ঘরটা? মনে হয় 35 বছর হয়ে গেল। হ্যাঁ, মানে এটা আমার সাধন ক্ষেত্রে। আচ্ছা, আশ্রমের ভবন দেখে বুঝতে পারলাম মাতৃসাধক ভবসিন্ধু সৌমণ্ডল বেশ শৌখিন। ভবনের চারপাশ বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। আশ্রমের মূল ভবনটি দেখার পরে তিনি আমাকে নিয়ে চললেন আশ্রমের অন্যান্য দেবস্থানগুলি দেখানোর উদ্দেশ্যে। আচ্ছা, এখানেই আপনি থাকেন? এই ঘরেই আপনি থাকেন? ভক্তদের থাকার জায়গায় কটি এরকম ঘর রয়েছে ভক্তদের জন্য? দুটো রুম আছে, আর বাথরুম আছে। আচ্ছা, মানে সুন্দর আধুনিক ব্যবস্থা রেখেছেন ভক্তদের জন্য। আর এটা ভোগ মন্দির করে। এখানে ভোগ রাখা হয়। বেশ, ঠিক আছে। মা সারদার গেটটা খুলে দেন।
নানান গাছগাছালি পরিবেষ্টিত আশ্রমের চোখ জোড়ানো প্রাকৃতিক পরিবেশ দেখে আমি বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। শীতকালের মিঠে রোদে এদিনের সকালটা যেন আমার কাছে মোহিনী হয়ে উঠেছিল। আশ্রমের একটি গাছের পাতা দিয়ে চা বানিয়ে খাইয়েছিলেন ভবসিন্ধু সৌমণ্ডল। অপূর্ব স্বাদ ছিল সে চায়ের, আজও যেন মুখে লেগে আছে। এত সুন্দর একটা আশ্রম আপনি গড়ে তুলেছেন, তো বিরাট জায়গা জুড়েই কিন্তু আশ্রমটা হয়েছে। তো কিভাবে এই আশ্রম আপনি গড়ে তুললেন যদি একটুখানি বলেন। মানে প্রথম লাইফে তো আমি রেডিমেড ব্যবসা করতাম। রেডিমেড বলতে রেডিমেড জামা কাপড়ের। হ্যাঁ, ফেরি করতাম। ফেরি করতে করতে তারপর মায়ের স্বপ্নান্তের মায়ের এই রটন্তী মন্দির, তারপরে সব আস্তে আস্তে ভক্তরা এসে এই ভক্তদের মারফতে মানে এত দূর পৌঁছেছে। আচ্ছা, আপনি স্বপ্ন আপনি পেয়েছিলেন? হ্যাঁ। কীরকম স্বপ্নটা ছিল? মায়ের যে অনেক জনকল্যাণের জন্য আমি আসছি, আর বহু বন্ধা নারীর মানে সন্তানের জন্য যারা আছে সে সকল শনিবার মঙ্গলবার আমি মায়ের স্বপ্নান্তে বসি, আর মায়ের ওই ওষুধ দিই, তাতে অনেক ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, এই যে আপনি যে সমস্ত মহিলারা আসেন বন্ধাত্ম তাদের কাটান, আপনি তাদের ওষুধ দেন তাই তো, মায়ের নির্দেশে? হ্যাঁ। তো সেই কি ওষুধ থাকে সেগুলো? মায়ের ওই জড়ি গাছগাছরা। আচ্ছা, এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? জড়িবুটি আশ্রমের মধ্যে। এই আশ্রমেই আছে? হ্যাঁ। আশ্রম তো বিরাট দেখতেই পাচ্ছি, আর নানান রকম গাছগাছালি আছে। কি কি গাছ আছে আপনার আশ্রমে? আম, জাম, কাঁঠাল, নারকেল। আর জড়িবুটি? জড়িবুটি বলতে আমাদের শ্বেত অপরাজিতা, পানের শিকড়, ধুতরা, যেগুলো মায়ের দৈব ওষুধের, অনন্তমূল, মানে যেগুলো আমাদের মনে হয় পুরো আশ্রমে আছে। আপনার 9 বছর বয়সে বলছেন যে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা আসে, তো সেই মানে কিভাবে আসে আধ্যাত্মিক চেতনাটা? কি মনে হতো তখন? আমার মনে হয় একটা বৃদ্ধ আশ্রম মানে করার প্রতিভা থেকে অনেক ভক্তদের সেবা করব, সেই বৃদ্ধ আশ্রম করার জন্য মানে এই সকল জায়গা আমি নিয়েছি। বৃদ্ধাশ্রম করার জন্য? অনাথ বৃদ্ধাশ্রম, যেগুলো অনেক মা বাবাকে মানে অন্ন তুলে দেয় না, মানে সেই জিনিসের মধ্যে আমি সেই আশ্রম করার জন্য এই প্রতিষ্ঠান করি। তো আর্থিক সংকটের মধ্যে আমি হয়ে আসতে পারিনি, সব ভক্তদের ওই মন্দিরটাই পড়েছে, কিন্তু এই জায়গায় এখন পৌঁছতে পারিনি। মা যদি পরে আবার সুযোগ দেয় তাহলে আমি ওই অনাথ বৃদ্ধাশ্রম মানে যেখানে কোনো পয়সা পাতি লাগে না, সেই জিনিসের মধ্যে আমার পরিকল্পনা আছে। আচ্ছা, আপনার আধ্যাত্মিক জীবনে আপনি মন্ত্র কার কাছে পেয়েছেন? আবার মানে আমার কুলো গুরু হচ্ছে চুরল নিবাসী পার্বতী চট্টরাজ, আমার আদি গুরু। তারপরে আমার হচ্ছে সোনামুখী বাঁকুড়া, দ্বিতীয় হচ্ছে সোনামুখী মানে শ্যামল ব্রহ্মচারী। তারপরে বৃন্দাবনের মানে গুরুদেব আছেন শঙ্করানন্দ ব্রহ্মচারী, উনি আমার পরম্পরা গুরু। আচ্ছা, তার মানে একাধিক গুরু আপনার? হ্যাঁ। বেশ। তো যেমনটা বুঝতে পেরেছি যে আপনি মা মনসা এবং মা কালীর আপনি ধ্যান করেন। হ্যাঁ, মনসা কালী। আচ্ছা, প্রথম থেকেই কি মা মনসার প্রতি আপনার একটা ভালোবাসা ছিল? আদি হচ্ছে মা রটন্তী। মা রটন্তী? হ্যাঁ, তারপরে মায়ের ঝোপের মধ্যে মায়ের আবির্ভাব হয় মা মনসা। আচ্ছা, কীরকম এটা ঘটনাটা বলুন তো। এটা এখানে প্রচুর সাপ ছিল, এখনও আছে। তো সেই সাপের মধ্যে ঝোপের মধ্যে ওই মেঘনার মধ্যে মা ছিলেন, সেটা ঢাকা দিয়ে তখন থেকে কোনো আজ পর্যন্ত কোনো সাপে কাউকে ডিস্টার্ব করেনি, আর মায়ের পুজো চলে যাচ্ছে। ওটা ভাদ্র সংক্রান্তিতে মায়ের পুজো, এটা ভাদ্র মাসে মায়ের পুজো হয়, আমাদের বলি দিন বৈষ্ণব মতে পুজো হয়। আচ্ছা, তার মানে একটা মাঘ মাসে হচ্ছে মায়ের পুজো রটন্তী কালী, আর ভাদ্র মাসে হচ্ছে মা মনসার। তাহলে এই দুটো বড় পুজো আপনার আশ্রমে হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয়। প্রতি অমাবস্যাতে মায়ের অন্নের ভোগ হয়, বাইরে অনেক ভক্ত আসে। যে অমাবস্যাতে বাইরে চলে যায় তখন মায়ের ভোগ দেওয়া হয়, আর আমি যখন থাকি তখন সেবা হয়। এই গ্রামেই হচ্ছে আপনার বাড়ি? আপনার পেছনে যে বিরাট মন্দির দেখতে পাচ্ছি, ওই মন্দিরের পেছনেই আপনারা থাকতেন? হ্যাঁ। পরবর্তীকালে পৈতৃক বাড়ি?
পরবর্তীকালে আপনি এইখানে আশ্রমটি গড়ে তোলেন। ওই 9 বছর বয়স থেকেই মায়ের স্বপ্ন আদেশ হয়। তারপর আস্তে আস্তে বাড়ির মধ্যেই ছিল মা 3 বছর পরে ওই মায়ের মন্দির সংস্কার হয়। আশ্রমের ভিতরে প্রবেশ করার মূল দরজার উপরে মায়ের বিরাট আকৃতির মুখমণ্ডল। ভবসিন্ধু আমাকে নিয়ে চললেন মায়ের আদি মূর্তির দিকে। আদি মায়ের মূর্তি আশ্রমের শান্ত নির্জন পরিবেশে মনে যেন একটা শান্তির অনুভূত হচ্ছিল। ওদিকে রটন্তী কালী মন্দিরে তখন সকালের পূজার প্রস্তুতি চলছিল। পেছনেই দেখতে পাচ্ছি বামা খ্যাপার ছবি, তারপর মায়ের ছবি, এগুলো রয়েছে। তো আপনি তন্ত্র সাধক, যেটা আমি বুঝতে পারছি, তাই তো? হ্যাঁ, তন্ত্র। আচ্ছা, এই যে তন্ত্র সাধনা ব্যাপারটা কি, যদি একটুখানি 2-4 লাইনে একটুখানি বলেন। তন্ত্র সাধনা মানে মাকে আরাধনা করা, মায়ের প্রতিভা জানা। তন্ত্রের মধ্যে জপের মধ্যে সব কিছু সিদ্ধ। আচ্ছা, মানে জপাত সিদ্ধি যেটাকে বলছেন। আর এটা হচ্ছে আমার মায়ের তন্ত্র সাধনা, মাই সব। মা আমার স্বপ্নান্তে এসছে। আপনি যে অলৌকিক ঘটনার কথা আপনার মুখ থেকে শুনলাম, সেই ঘটনাটি চলুন আপনার ওই মন্দিরে গিয়ে ওই কলসটি দেখাবেন এবং ঘটনাটি তখনই আপনার মুখ থেকে আরেকবার শুনবো। চলুন। পূজার প্রস্তুতি চলছে। রোজ এখানে মায়ের নিত্য সেবা হয়। হ্যাঁ, নিত্য সেবা ভোগ হয়। এই মায়ের কলস, এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি চোখ আঁকা। হ্যাঁ, মানে মাঘে 14দশের দিন সন্ধ্যেবেলায় মায়ের বাড়ি আসে। তাদের বিনা ভরাতেই মা এই বাড়ি আসে, বা মায়ের বাড়ি এখানেই না। প্রচুর বাইরে ভক্ত মানে দেখার জন্য আসে। একটু ঘটনাটা কি হয় একটুখানি পরিষ্কার খুলে বলুন। উপরে যখন বাড়ি আনতে যাই তখন আমার কোনো সেন্স থাকে না, মানে পুরো উপর থেকে যে বাড়িটা উঠে অন্ধকার করার পরেই উপর থেকে বাড়িটা উঠে মাথার মধ্যে উঠে, আর কোনো ধরতে হয় না, নিজে থেকেই জল ঘটের মধ্যে পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, জলে নামলে পরে তখন অন্ধকার থাকে, মানে ওই যে চেপে গেল, আর কেউ দেখতে পায় না যে বাড়িটা কীভাবে উঠলো, ওই মাথার উপরেই সবাই দেখে। আচ্ছা, এই হচ্ছে সেই ঘট। আচ্ছা, ঘট কি পরিবর্তন হয় না প্রতি বছর নতুন ঘট? তাহলে এই হচ্ছে ঘটের অলৌকিক রহস্য। এটা হচ্ছে মায়ের দীর্ঘদিন ধরে আমার মাথাতেই চলে আসছে।